একটা তথ্য আপনাকে দিয়ে রাখলাম, আমার কলিগরা অনেকে ছিল এই বেঁচে বেঁচে ফুটেজগুলি বাইরে তারা পাঠালো। আমাদের আপনার সংস্থার কাছে আরো তথ্য থাকবে। আল জাজিরার স্যাটেলাইট লিঙ্ক ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এই মিথ্যা তথ্য প্রচার করার জন্য। তারা হেফাজতের আমল থেকেই, ওই সময় থেকেই এভাবে এই কাজ করে আসছে। ওয়ান সাইডেড সম্পূর্ণ মিথ্যা। হ্যাঁ, পৃথিবীর বহু দেশে কিন্তু আল জাজিরাকে নিষিদ্ধ করেছে। আপনার বিবেচনা অন্তত তাদেরকে ডেকে আল জাজিরা দেখানো এবং কাতার সরকারকে এই সম্পর্কে প্রতিবাদ পাঠানোর প্রয়োজন বলে আমার মনে করি। হ্যাঁ, আমি আল জাজিরাটা দেখেছি আর আমি আল জাজিরা বলছে বাংলাদেশ সুদানের মতো, সুদানের সাথে তুলনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমার নাম জাহিদুল হাসান পিন্টু, আমি বিবিসি কি হয়েছে না হয়েছে তো আমরা সবাই জানি, দেখেছি অনেক কিছু, আমরা জানিও না ভিতরে ভিতরে কি হয়েছে। আমার যে প্রফেশনাল বিষয় ছিল, যেটা আপনি অ্যাড্রেস করলে ভালো হয়। আমার মনে হয় যে এই পরিস্থিতিতে টেলিভিশন মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মধ্যে একটু মুখোমুখি অবস্থা আছে। কেন হয়েছে? কারণ টিভিতে আমরা যে তথ্যগুলো দেই না, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাংবাদিকদের একটা দায়িত্ব থাকে, পরিস্থিতি যেন প্রশমন হয় সেই হিসাব করে আমরা যেটা বলি, যেটা বলি না। প্রিন্ট মিডিয়া আবার সেটা যখন বলা হয় তখন আমাদের একটু বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন, এই সমন্বয়টা একটু করা দরকার। দ্বিতীয়ত, এখানে অনেক বিজ্ঞজনরা আছেন। এই যে দেখেন, আজকেও একটি টেলিভিশন যখন দিল টক শোতে যাওয়ার জন্য, আমাদের এত লোক টক শোতে যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না। আমাদের লোকগুলি কোথায়? এরা এতদিন ছিল, এই 3 দিন কথা বলতে আসে না। এটা আপনার বিবেচনায় নেওয়া দরকার। আরেকটা হলো, এখানে গোয়েন্দা ব্যর্থতার কথা বলা হয়েছে। মিডিয়া অন রেকর্ড, নট দ্য রেকর্ড। আমার ব্যক্তিগত কিছু প্রিভিলেজ আছে এই সমস্ত তথ্য পাওয়ার, কিছু কিছু আমি আপনাকেও দিয়েছি। দেখেন, গোয়েন্দারা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট আমি নিজেও করেছি। আমিও যখন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, আমার অফিস যখন আমার অফিসের ডান পাশে বিল্ডিং ভাঙে, বাম পাশে বিল্ডিং আছে, তখন তারা বলে ফোর্স নেই। মহাখালীর ঘটনাটা যদি দেখেন, এই অফিস, এই তার পাশে আগুনটা দিয়েছে, 3টার পর সেখানে ফোর্স ছিল। কেন ছিল? কোন পরিস্থিতি হলে একজন ডেপুটি কমিশনার 60 জন ফোর্স নিয়ে পালিয়ে গেল? কেন তার তো পালিয়ে যাওয়ার কথা। 60 জন ফোর্স, একটা বিশাল ফোর্স লড়াই করার জন্য, কিন্তু আমরা বার্তায় দেখেছি। আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত, এই যে বুধবার দিন রাত, সেটা আমি নিজের সামনে ছিলাম বলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নির্দেশ দিলেন, ঢাকায় 4-5 থেকে লোক ঢুকবে। গোয়েন্দা তথ্য ছিল এবং ছিল বলে ঢাকার চারপাশে পুলিশটাই বসেছিল। কেন বসেছিল? তথ্য ছিল। কিন্তু একজন বড় কর্মকর্তা, আমি নাম বলছি না, আমাদের ছোট ভাই ডিএসিএনকে সঙ্গে সার্টিফিকেট করেছেন, সে বলছে একটি তীব্র ঢুকতে দিবেন, হাতি ঢুকে। কেন? এই প্রশ্নগুলো আমার মনে হয় আমাদের প্রশাসন ঠিক মতো অ্যাড্রেস করেছে কিনা, এটা একটা দেখার বিষয়। আরেকটি বিষয় আমি একটু বলি, আবার এই আত্মসমালোচনাটা একটু করা দরকার। আমার কষ্ট লাগে কেন, আমি এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম, তো ইলিয়াসের সঙ্গে ফাইট করে আমরা ছাত্রলীগের প্যানেল দিয়েছিলাম। সেই আওয়ামী লীগের অফিস আর্মি পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখতে হবে, 15 বছর ক্ষমতায় থাকার পর এই সিচুয়েশন কেন হলো, আমার এইটাও প্রশ্ন। আমি এইটাও জানতে না, আমি ব্যক্তিগতভাবে আক্রমণের কথা আমি বলবো না, কারণ রাষ্ট্র যখন আক্রান্ত হয় তখন আমি বাঁচবো না, এটা তো খুবই স্বাভাবিক। আমার কয়জন সাংবাদিক মারা গেল, কয়জন আমার নিজের সহকর্মী গুলি দিত, 12টা গুলি খেয়েছে। তেমন সারা দেশ যখন আক্রান্ত, আমি আপনি আক্রান্ত হবই, এটা আমি আলাদা করে দেখি না। কিন্তু আমি যেমন কথাগুলি বলছি, আমার ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে, ঘটবে কেন? এই ষড়যন্ত্রকারীরা বসা নেই, তারা করবে। এই ষড়যন্ত্র এই অতীত হয়েছে, ভবিষ্যৎ। আমি যেটা জানতে চাই,
আমাদের তথ্যগুলি থাকার পরও বিন্যস্ত হয় কিনা। আপনার নিশ্চয়ই মনে আছে মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে গোয়েন্দা তথ্য ছিল। আমাদের লোকজন কি বলেছিল? তারা বলেছিল এই মোল্লারা এসে মোনাজাত করে চলে যাও। মোনাজাত করে কি করে দিয়েছে সেটা আমরা জানি। 9/11 গোয়েন্দা তথ্য ছিল, যেটা আপনার তদন্ত কমিশনের রিপোর্টও আছে, সমন্বয় করতে পারেন। আমরা কোথায় কোথায় ভুল করলাম, কার ভুল, কে ভুল করেছে, বা ভবিষ্যতে আমি দায়ী করছি না। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং মূল্যায়ন করা। ধন্যবাদ মাননীয়